নিজের মৃত্যুর খবর নিয়ে লাইভে এসে যা বললেন ওবায়দুল কাদের। বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে জামায়াতের নাগরিক কার্ড। কপাল পড়ল মির্জা আব্বাসের, হাদি হত্যাকাণ্ডে উঠে আসছে তার নাম। অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর জানিয়ে দেব হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডে সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী সামিয়া। পাতায় পাচ্ছে না বিএনপি, জামায়াতে ঝুঁকছে আমেরিকা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমি কিছুটা অসুস্থ ছিলাম, ওই মরণ যাত্রা হচ্ছে, এখন আমরা পালাতে জানি না, খেলা হবে। এভাবে প্রকাশ্যে অহংকার করে বিএনপিকে কটূক্তি করা যেন ডাল ভাত ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার এবং তার দলের অন্যান্যদের। এমনকি তিনি নিজেও খেলা হবে স্লোগান দিয়ে নিজের ক্ষমতা জাহির করে বেড়াতেন। হাজারো অপরাধের পর দম্ভ করে বলেছিলেন পালাবো না, আর এর পরের ইতিহাস সবারই জানা। খবরের শিরোনামে কিংবা নেট দুনিয়ায় সবসময় নিজেকে আলোচিত রাখতেন তিনি, এমনকি নিয়মিত বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে, আর অহংকার পতনের মূল। ছাত্র জনতার কাছে হার মেনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কেবল একবার ভারতের গণমাধ্যমের কাছে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছিলেন। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। তবে চলতি বছরের শুরুতে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতা, আর এমন খবরই পাওয়া গিয়েছিল। আর তাতেই তিনি মারা গেছেন এমন খবরও চাউর হয়ে যায় গোটা সামাজিক মাধ্যমে। জন আসছে, তবে নিজের মৃত্যুর কথা শুনে আর বোধহয় স্থির থাকতে পারেননি ওবায়দুল কাদের। তাই তো এবার রীতিমতো ক্যামেরার সামনে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছেন তিনি। এবার নিজের অসুস্থতার কথা স্বীকার করে তিনি জানিয়েছেন যে তিনি আইসিইউতে ছিলেন, এমনকি তার বাইপাস সার্জারিও হয়েছিল। তবে এই শীতে কাবু হয়ে শ্বাসকষ্ট নিয়ে ৩-৪ দিন হাসপাতালেও ছিলেন তিনি। আর তার হাসপাতালে যাওয়া বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে জামায়াতের নাগরিক কার্ড, রাজনীতিতে নতুন কৌশল। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার ঝড়। বিএনপির বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির পর এবার নতুন চমক নিয়ে মাঠে নামল জামায়াতে ইসলামী। নতুন এই উদ্যোগের নাম নাগরিক কার্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কার্ড নয়, বরং আসন্ন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের অবস্থান শক্ত করার একটি কৌশলগত পদক্ষেপ। বিএনপি দীর্ঘদিন ধরেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের তথ্য সংগ্রহ, সংগঠনের সঙ্গে সংযোগ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার, সব মিলিয়ে এই কার্ড বিএনপির একটি বড় অস্ত্র হয়ে উঠেছে। ঠিক এমন সময়েই জামায়াতের এই নাগরিক কার্ড উদ্যোগ প্রশ্ন তুলছে, তাহলে কি বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতেই এই পরিকল্পনা? জামায়াতের নেতারা বলছেন, নাগরিক কার্ডের মূল উদ্দেশ্য হল দেশের সচেতন নাগরিকদের একটি ডেটাবেস তৈরি করা, যেখানে থাকবে ভোটার তথ্য, সামাজিক অবস্থা এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়। তাদের দাবি, এটি কোনো দলীয় সুবিধা নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থায় দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার একটি প্রক্রিয়া। তবে রাজনৈতিক মহলে বিষয়টি দেখা হচ্ছে ভিন্নভাবে। বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে সব দলই মাঠ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, আর কার্ড ভিত্তিক কর্মসূচি মানেই ভোট ব্যাংক শক্ত করা। বিএনপি সমর্থকদের দাবি, ফ্যামিলি কার্ডই মানুষের সঙ্গে বিএনপির বাস্তব সংযোগ তৈরি করেছে। জামায়াতের নাগরিক কার্ড সেই জায়গা নিতে পারবে না। অন্যদিকে জামায়াত সমর্থকদের বক্তব্য, নাগরিক কার্ড কোনো একক দলের বিপরীতে নয়, এটি ভবিষ্যৎ রাজনীতির একটি আধুনিক কাঠামো। সব মিলিয়ে প্রশ্ন একটাই, নাগরিক কার্ড কি সত্যি বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে পারবে, নাকি এটি শুধু আরেকটি রাজনৈতিক প্রচারণা? এর উত্তর দেবে সময়, মাঠের রাজনীতি এবং সবচেয়ে বড় কথা, জনগণের সাড়া। এই মুহূর্তে এটুকু বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে কার্ডের লড়াই শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন, নাগরিক কার্ড না ফ্যামিলি কার্ড, কি থাকবে এগিয়ে? মতামত জানান কমেন্টে। পাচ্ছে
পাচ্ছে না বিএনপি, জামায়াতে ঝুঁকছে আমেরিকা, বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড়। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক কূটনীতিতে কি গুরুত্ব হারাচ্ছে বিএনপি, আর সেই সুযোগে কি জামায়াতে ইসলামীর দিকেই ঝুঁকছে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে এমনই ইঙ্গিত দিচ্ছে একাধিক ঘটনা ও কূটনৈতিক তৎপরতা। দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনীতির প্রধান শক্তি হিসেবে পরিচিত বিএনপি, কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির আন্দোলন, কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে বিএনপি এখনও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর কাছে কোনো স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ তুলে ধরতে পারেনি। ফলে আন্তর্জাতিক মহলে দলটি আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলেও অনেকে মনে করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা আবারও নজরে আসছে। বিশেষ করে মানবাধিকার, নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে জামায়াত সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক মহলে যোগাযোগ বেড়েছে এমন আলোচনা চলছে। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দলকে সমর্থন না করলেও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবেও বিভিন্ন পক্ষকে মূল্যায়ন করছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বিএনপি কি আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, নাকি জামায়াত নতুন করে কূটনৈতিক পরিসরে জায়গা করে নিচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, কারণ বাংলাদেশের রাজনীতি দ্রুত পরিবর্তনশীল এবং আন্তর্জাতিক শক্তিগুলো শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে সামনে আসছে এক নতুন সমীকরণ, যার প্রভাব পড়তে পারে আসন্ন রাজনৈতিক ভবিষ্যতে। আপনার কি মনে হয়, বিএনপি কি সত্যি আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে, নাকি জামায়াতকে ঘিরে আলোচনা কেবলই গুঞ্জন? কি লেখা ছিল তারেক রহমানের গাড়িতে লাগানো লাল চিঠিতে? সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের গাড়িতে লাগানো একটি লাল চিঠি। কিন্তু প্রশ্ন একটাই, এই লাল চিঠিতে আসলে কি লেখা ছিল? প্রচলিত দাবি অনুযায়ী চিঠিটিতে ছিল একটি কঠোর রাজনৈতিক বার্তা, যেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নেতৃত্ব এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। কিছু সূত্র বলছে, চিঠির ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত স্পষ্ট, যেখানে বলা হয়েছিল সময়ের সঙ্গে সিদ্ধান্ত না বদলালে পরিণতি অনিবার্য। তবে এই চিঠির সত্যতা কোথা থেকে এলো, কারা লাগিয়েছে এবং আদৌ এটি তারেক রহমানের গাড়িতেই ছিল কিনা তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। বিএনপি সংশ্লিষ্ট মহল বিষয়টিকে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন বার্তা বা প্রতীকী ঘটনা রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও ব্যবহার হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই লাল চিঠি কি বাস্তব কোনো সতর্কবার্তা, নাকি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছড়ানো একটি গুঞ্জন? এখনও পর্যন্ত সরকারি বা দলীয়ভাবে এই চিঠির বক্তব্য বা অস্তিত্ব নিয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। তবুও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নির্বাচনকালীন সরকার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে একাধিক রাজনৈতিক দল অসন্তোষ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী দাবি করছে, বর্তমান কাঠামোয় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।